জগাই তার হাতে থাকা মশালটা সামনের দিকে এগিয়ে দিল, যাতে সে তাকে কোনো রকম ক্ষতি না করতে পারে। কিন্তু এদিকে ওই ছায়ামূর্তিটার নজর গিয়ে পড়েছে বাঘার ওপরে। ওই ছায়ামূর্তিটা বাঘার মাথাটা ধরে ছিঁড়ে ফেলল। তুই আমাকে বাকি তান্ত্রিকদের মতন ভাবিস না। ভালোই ভালোই ওর লাশটা ফিরিয়ে দে, না হলে এক্ষুনি তোকে ভস্ম করে দেব। ওই ছায়ামূর্তিটা জলের ভিতরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর আবার জলের বাইরে বেরিয়ে এলো। কিন্তু এবার সে আর খালি হাতে আসেনি, সঙ্গে করে বাঘার আধ খাওয়া দেহটা নিয়ে এসেছে। তারপর ওই ছায়ামূর্তিটা বাঘার দেহটা তান্ত্রিকের সামনে রাখল। কিছুদিন ধরে একটানা বৃষ্টির পর আজ আকাশের মুখটা একটু পরিষ্কার হয়েছে। ইতিমধ্যেই বেলুড় মোড়ের সন্ধ্যের বৈঠক জমে উঠেছে। মাচায় বসে থাকা জগদ্দাসবাবু হাতে থাকা বিড়িতে একটা টান দিয়ে বললেন, কি ভাগ্যিস বৃষ্টিটা থামলো। আরও কয়েকদিন যদি বৃষ্টি হতো তাহলে সব ফসল নষ্ট হয়ে যেত। এবছর এমনিতেই চাষাবাদ কম হয়েছে। হ্যাঁ জগদ্দাস, যা বলেছ। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। গত মাসে এমনিতেও চাষ কম হয়েছে, টাকা পয়সা একদমই হাতে নেই। সংসারে টানাটানি, গিন্নিকে রোজ একই কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। উফ, আজ বৃষ্টি না কমলে হয়তো এ মাসের ফসলগুলো নষ্ট হয়ে যেত। তখন আমি কি যে করতাম কি জানি। আচ্ছা আচ্ছা, এবার একটু শান্ত হ দেখি। সব সময় এত চিন্তা করবি না। বেশি চিন্তা করলে বেশি দিন বেঁচে থাকবি না। এবার মাথা থেকে এইসব চিন্তা বাদ দিয়ে লম্বা করে দুটো টান দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবানের ওপর ভরসা রাখ। তুমি না সত্যি না, কথাটা তো তুমি খারাপ বলনি। বেশি চিন্তা করেই বা কি করব? ওপরওয়ালা যা কপালে লিখে পাঠিয়েছে সেটাই তো ঘটবে নাকি? আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না। আজ আড্ডাটা বেশ ভালোই জমেছিল, কিন্তু সেই জমজমাট পরিবেশ খুব বেশিক্ষণ টিকে রইল না। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ঠিক এমন সময় কানাই এসে হাজির হলো সেখানে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে খুবই ভয় পেয়েছে। কানাইকে দেখে জগদ্দাসবাবু জিজ্ঞেস করলেন, কি রে, তুই ঠিক আছিস তো রে? আরে আমার কথা সারো, এক্ষুনি ওই কালো মাটির জঙ্গলের সামনেটায় চলো সবাই। আরে কি মুশকিল, কি হয়েছে সেটা না বললে বুঝবো কি করে তুই কি বলতে চাইছিস? আগে তুই শান্ত হয়ে সবকিছু খুলে বল। হুড়ি আর বেসে নেই গো মোড়ল। কি বলছিস কানাই? হ্যাঁ গো মোড়ল, আমি ওই জঙ্গলের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তখন রাস্তায় আমি হরির দু টুকরো করা আধ খাওয়া দেহটা পড়ে থাকতে দেখি। শরীরটা পচে গেছে মনে হয়, সারা শরীরটায় মাছি ভনভন করছে। দেখে তো মনে হলো বেশ কদিন আগে কেউ তাকে মেরে ওভাবে ফেলে গেছে। খুবই খারাপ খবর শোনালি যে তুই। ইস, ছেলেটার এরম হালকে করলো বলতো? তাছাড়া আমাদের গ্রামে কোনোদিনও মারামারি বা খুনোখুনি হয়নি। এ গ্রামের মানুষ এসবের থেকে দূরে থাকে বলে আমি জানতাম। আচ্ছা মোড়ল, এখন এইসব ভাবনা বাদ দাও। ঘটনাটা কি করে ঘটলো সেটা পরে তদন্ত করে দেখলেও হবে। আগে লাশটাকে উদ্ধার করার ব্যবস্থা করো। হ্যাঁ রে পচা, ঠিক বলেছিস। এই কানাই, তুই হরির বাড়িতে খবর দে। আমি আর পচা ওর দেহ সৎকারের ব্যবস্থা করছি। সবাই কথা মতো জগদ্দাসের আদেশ পালন করে যে যার কাজ করতে শুরু করলো। কানাই গিয়ে তার বাড়িতে খবর দেয়। হরির মৃত্যুর খবর শুনে তার বউ খুবই ভেঙে পড়ে। আর সেটাই স্বাভাবিক, একটা জলজ্যান্ত মানুষ কোনো কারণ ছাড়াই রাতারাতি এভাবে মৃত্যুর মুখে গিয়ে পড়ল।
যেটা তার বউ কোনোদিনও ভাবেইনি যে এটা তার স্বামীর সাথে ঘটবে। ওদিকে পচা আর জকরদাস মিলে গ্রামের বেশ কিছু লোকজনকে নিয়ে মরা পোড়ানোর কাজ শুরু করেছে। ঝিম নদীর পাড়ে তার চিতা সাজানো হয়। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় হরির দেহটা। কিছুক্ষণ পর সেখানে কানাই এসে উপস্থিত হলো। জকরদাস কানাইকে দেখে বলল, কিরে, বাড়িতে খবরটা পৌঁছেছিস? হ্যাঁ গো, ওর বাড়ি থেকেই আসছি আমি। তা ওর বউয়ের কি অবস্থা দেখলি? কি আর হবে, তাকে তো সামলানোই যাচ্ছিল না। এমন হাউমাউ করে কাঁদছিল, কি বলবো, কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে যাচ্ছিল। শেষে আমি একা সামলাতে না পেরে আশেপাশের লোকজনকে ডাকি। ওই পাশের বাড়ির এক বয়স্ক মহিলা এসে তার চোখে মুখে জল দিয়ে তাকে সামলালো। ভগবানের মার, বুঝলি, কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে কোনো ঠিক নেই। আজ হরি গেছে, কাল আমি, আর পরশু তুইও। ছাড়, আর বলে বা লাভ কি বল? সবাইকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। মোড়ল, একটা কথা তোমাকে বলার ছিল। হ্যাঁ, কি কথা? বলে ফেল দেখি। একটু এদিকে আসো। কানাই কি একটা কথা বলবে বলে মোড়লকে সবার সামনে থেকে আড়ালে ডেকে আনলো। এমন কোনো কথা সে জানতে পেরেছে যেটা মোড়লকে বললে হয়তো সে কিছু ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, বল এবার, কি এমন কথা যেটা তুই সবার সামনে বলতে পারলি না? মোড়ল, এই গ্রামে ভূত আছে। কি কি ফালতু কথা বলছিস? তুই কি আমার সাথে মশকরা করার জন্য আমাকে এখানে ডেকে আনলি নাকি? আরে না গো মোড়ল, না, শোনো তবে। আমি হরির বাড়ি থেকে যখন ফিরছিলাম তখন একটা লোক আমাকে আড়ালে ডেকে বলল যে হরি নাকি কিছুদিন ধরেই ওই কালো মাটির জঙ্গলের পিছনের দিকের পুকুরে এই রাতের বেলা করে মাছ চুরি করতে যেত। ওই পুকুরে নাকি কেউ খুব একটা যায় না, তাই ধরা পড়ার চিন্তাও ছিল না তার। এই মাছ ধরতে যাওয়া নিয়ে নাকি প্রায় হরির সাথে তার বউয়ের তুমুল অশান্তি হতো। কয়েকদিন ধরে নাকি হরি বাড়ি ফেরেনি, তার বউ খুবই কান্নাকাটি করছিল। তারপরেই এই ঘটনা ঘটে। শেষমেশ হরির বউকে তার স্বামীর মরা মুখটা দেখতে হলো। এত কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে হরির ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। সে বলল সে নাকি তার বাড়ির একদম পাশেই থাকে, তাই দিনে দুপুরে যা কথা হয় সবটাই সে তার ঘরের ভিতরে বসে শুনতে পায়। এ তো কেলেঙ্কারি কাণ্ড। তুই যা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের সকল গ্রামবাসীদের খুব খারাপ দিন আসতে চলেছে। না জানি আরো কত কাউকে মরতে দেখতে হবে। আরও একটা কথা। হ্যাঁ, বল। ওই লোকটি আমাকে এটাও বলে যে ওই পুকুরে কোনো মানুষ যায় না, তার কারণ ওই জায়গাটা অভিশপ্ত। কি অভিশপ্ত? আরে হ্যাঁ গো মোড়ল, ওখানে নাকি কোনো কালো শক্তি আছে, যে কোনো মানুষ দেখলেই তাকে মেরে ফেলে। লোকে বিশ্বাস করে যে ওখানে নাকি এই গ্রামের কেষ্টমণ্ডলের ভূত ঘুরে বেড়ায়। এক সময় যে ওই কালো মাটির পুকুরের সামনের একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, এই কারণে লোকে নাকি ওখানে যেতে ভয় পায়। আর হরি ওখানেই যাবার ভুল কাজটা সেদিন রাতে করেছিল। কেষ্টমণ্ডল অনেক আগেই মারা গিয়েছিল, সেটা সবাই জানে। বউটা রোজ তার ওপর অত্যাচার করত। দিনের পর দিন সে ওই অত্যাচার সহ্য করতে না পেরে শেষে একদিন ওই কালো মাটির পুকুরটার সামনে গিয়ে গলায় দড়ি দেয় আর মারা যায়। কিন্তু এখানে এই সব শেষ হলো না। কয়েক মাস পরেই খুবই ভয়ানকভাবে যক্ষায় আক্রান্ত হয় তার স্ত্রী নির্মলা দেবী। অত্যাচারের মাঠটা যে এতটাই জোর হবে সে কোনোদিনও ভাবেনি। খুব বেশি হলে আর 1 বছর কোনো রকমভাবে বেঁচে ছিল সে, তারপর সেও মারা যায়। বাবা রে, এই ঘটনা তো জানতাম না গো আমি। তার বউ শেষমেশ এভাবে মারা গেল। কর্ম, বুঝলি,
কর্ম। মানুষের কর্মই মানুষকে উচিত শিক্ষা দেয়। নির্মলা দেবীর কপালে হয়তো এর থেকেও বেদনা ভরা মৃত্যু লেখা ছিল, কিন্তু সে সেটা পায়নি। তার আগেই ভগবান তাকে ওপরে তুলে নিয়েছে। তা এক প্রকার ভালোই হয়েছে, কিন্তু তার ছেলে মেয়ে বা কোনো আত্মীয় ছিল না? না, তার কোনো আত্মীয় বা ছেলেপুলে আছে বলে তো আমি শুনিনি। থাকলেও বা কি, আজকাল মা বাপের খোঁজ কতজনই বা নেয়। হ্যাঁ, তা ঠিক বলেছ মোড়ল। কিন্তু এত বছর পরে কেষ্টমণ্ডলের ভূত এ গ্রামে ফিরে এসে তাণ্ডব চালাচ্ছে, কেমন যেন খটকা লাগছে আমার। আমার মনে হয় নিশ্চয়ই কেউ তার নাম নিয়ে এই কুকীর্তি করছে। সে এই গ্রামের বহু পুরনো লোক হবে হয়তো। এই গ্রামের ইতিহাস হয়তো সে ভালো করে জানে, যেটা সাহায্য নিয়ে লোককে ভয় দেখানোর কাজ শুরু করেছে। আর যদি এটা না হয়, তাহলে হয়তো সত্যি করেই কেষ্টর ভূত আবারও এই গ্রামে ফিরে এসেছে। এ কথা শুনে কানাই যেন একটু ভয় পেয়ে উঠল। তাহলে এবার কি হবে মোড়ল? আমরা বাঁচবো কি করে? কি আবার হবে? যা হবার তোর আমার সবার চোখের সামনেই ঘটবে, সে তুই দেখতেই পাবি। এখন যা, বাড়ি যা। বেশি রাত অবধি আমাদের কারোরই বাইরে থাকাটা উচিত হবে না। এক নিশুতি রাতে কারা যেন হেঁটে যাচ্ছিল ওই জঙ্গলের দিকে। তারাও আজ ওই জঙ্গলের পিছনের দিকের পুকুরে যাবার মনস্থির করেছে। যাই হয়ে যাক না কেন, আজ তারা বেশ অনেকগুলো মাছ ধরে আনবে। কাল সকালে সেগুলোকে বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবে। এটা ভেবে তারা চলেছে ওই কালোমাটির জঙ্গলের পিছনের দিকের পুকুরটায়। তারা কালোমাটির জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। জঙ্গলটা খুবই শান্ত, চারিদিকে সারি সারি ঝিঝি পোকা ডাকছে, আর মাঝে মধ্যে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। জঙ্গলের কোনো এক প্রান্তে একটা পেঁচা ডেকে উঠল। জঙ্গলটা মোটে সুবিধার মনে হচ্ছে না। চল তাড়াতাড়ি কটা মাছ ধরে বাড়ি পালাই। হ্যাঁ চল, এখানে বেশিক্ষণ থাকাটা বিপদের চেয়ে কম কিছু না। এই জঙ্গলে বোধহয় অনেক হিংস্র জীবজন্তু বাস করে, তাই তো এখানে অনেকেই আসতে ভয় পায়। কিন্তু লোকে বলে নাকি এখানে কেষ্টমণ্ডলের ভূত ঘুরে বেড়ায়। আমার তো বিশ্বাসই হয় না কথাটা। কেন বিপদকে ডেকে আনছিস বলতো? এই রাতের বেলায় এখানে দাঁড়িয়ে ওর নাম করলি? কি জানি আজ কপালে কি আছে, মুখটা বন্ধ রাখা যায় না। না, আমার ভুল হয়ে গেছে, আর কিছু বলবো না। চুপচাপ মুখে কুলু পেটে চল মাছ ধরি। খুব বেশিক্ষণ থাকা যাবে না। যা করবি তাড়াতাড়ি করবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাঘা পুকুরে নেমে মাছ ধরতে শুরু করে। হঠাৎ আশেপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। আকাশে কালো ঘন মেঘ দেখা দিয়েছে, বাতাসে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এবার দূরের ওই জঙ্গলের মাঝ বরাবর কান ফাটানো একটা বাজ পড়ল। কি রে, কি হচ্ছে এসব? আমরা মনে হয় এখানে এসে ঠিক করলাম না। বাঘা মাছ ধরতে ধরতে পাড়ে দাঁড়িয়ে থাকা জগাইয়ের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল। জগাই পুকুরে নামেনি, সে হাতে একটা মশাল ধরে পাড়ের দিকটায় দাঁড়িয়ে আছে। আর বেশিক্ষণ থাকবো না, যা ধরেছিস আজকের জন্য ওটাই যথেষ্ট। এবার চল এখান থেকে পালাই। বাঘা আয়, জল থেকে বেরিয়ে আয়। জগাই কথাটা শেষ করা মাত্রই বাঘা পুকুরের জল থেকে বেরিয়ে আসার জন্য পাড়ের দিকে যেতে শুরু করে। কিন্তু হঠাৎই তার মনে হয় যে তার পা দুটো কে যেন জলের ভিতর থেকে ধরে রয়েছে।
শত চেষ্টা করেও বাঘা 1 ইঞ্চিও নিজেকে নাড়াতে পারল না। জগাই, জগাই, আমি যে একটু এগোতে পারছি না। ওরে জগাই, বাপ আমাকে টেনে তোল এখান থেকে। আমি এখানে আটকে গেছি, মনে হচ্ছে আমার পাটা কিছু একটাতে আটকে গেছে। দেখো কাণ্ড, এখন মজা করার সময় না, জল থেকে উঠে আয় তাড়াতাড়ি। আরে জগাই রে, আমি মজা করছি না, সত্যি আমার পাটা কিসে যেন আটকে গেছে, আমি একটুও আগে এগোতে পারছি না। কি বিপদ! এখন এখন আমি কি করব? নিশ্চয়ই ওর কাজ। না না, এটা হতে পারে না। আমাকে বাঘাকে জল থেকে বের করতেই হবে। ইতিমধ্যে আবারও কোথাও যেন জোরে একটা বাজ পড়ল। কানে তালা লেগে গেল সবার। হাওয়ার গতিবেগ ক্রমশ বেড়েছে। বাঘা এখনো জল থেকে উঠে বেরোতে পারেনি। তার পা দুটো কোথায় যেন আটকে গেছে। হঠাৎ জল থেকে একটা ভয়ানক ছায়ামূর্তি বেরিয়ে আসলো। ওই ছায়ামূর্তিকে দেখে জগাই তার হাতে থাকা মশালটা সামনের দিকে এগিয়ে দিল, যাতে সে তাকে কোনো রকম ক্ষতি না করতে পারে। কিন্তু এদিকে ওই ছায়ামূর্তিটার নজর গিয়ে পড়েছে বাঘার ওপরে। কারুর কিছু করার আগেই ওই ছায়ামূর্তিটা বাঘার মাথাটা ধরে ছিঁড়ে ফেলল। কি সর্বনাশ হলো! বাঘা, আমি তোকে বাঁচাতে পারলাম না। আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমিও বাঁচবো না। এই বলে জগাই পড়ি কি মরি করে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। তারপর সে হাঁপাতে হাঁপাতে গিয়ে পৌঁছায় বেলুর মোড়ের মাচার আড্ডায়। মোড়ল জগাইকে ওই অবস্থায় ওখানে দেখে একটু অবাক হয়। তারপর তাকে জিজ্ঞেস করে, কিরে, কিছু হয়েছে নাকি? সব শেষ হয়ে গেল মোড়ল, সব শেষ হয়ে গেল। বাঘা যে আর বেঁচে নেই। তুই কি বলছিস? কি হয়েছে বাঘার? আমি আর বাঘা মিলে ওই কালো মাটির পিছনের জঙ্গলের পুকুরটায় মাছ ধরতে গিয়েছিলাম। তারপর জানি না কিভাবে একটা ছায়ামূর্তি এসে বাঘার মুন্ডুটা ছিঁড়ে ফেললো। বাঘাকে আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত পারিনি আর ওকে বাঁচাতে। আমি ভয় পেয়ে তোমাদের কাছে দৌড়ে আসি। মোড়ল, তুমি এবার কিছু একটা করো, না হলে ওই শয়তান সবাইকে এক এক করে মেরে ফেলবে। আমরা কেউ বাঁচবো না ওর হাত থেকে। তোদেরকে পই পই করে বলেছিলাম যে এখন কদিন ওইদিকে যাবি না। তোরা কেউ আমার কথা শুনিসনি, আর তাই আজ তোর প্রাণের বন্ধু চিরকালের মতো তোকে ছেড়ে চলে গেল। তুই যদি ওই জঙ্গলে যাবার ভুলটা না করতিস, তাহলে হয়তো বাঘা আজ বেঁচে থাকতো। আর এখন সব কিছু শেষ হবার পর তুই আমার কাছে সাহায্য চাইতে এসেছিস। যখন সাবধান করেছিলাম তখন শুনিসনি। এখন আমি এতে কি আর করতে পারি বল? আমি তো আর ভগবান না যে মরা মানুষকে জীবিত করে তোদের সামনে এনে দাঁড় করাবো। মোড়লের এরম আচরণ দেখে সবাই বুঝতে পারে যে মোড়ল খুবই রেগে গেছে। সে সবাইকে অনেকবারই সাবধান করেছিল, কিন্তু তার সত্ত্বেও তার কথার গুরুত্ব খুব একটা দেওয়া হয়নি। তাদের আড্ডায় আজ যতীনও উপস্থিত ছিল। সে জগাইয়ের মুখটা দেখে যেন একটু কষ্ট পেল। তারপর সবাইকে চুপ করিয়ে মোড়লকে বলল, দেখো মোড়ল, সবার আশা ভরসা একমাত্র তুমি। আজ এই বিপদের সময় তুমি যদি পিছিয়ে যাও, তাহলে তো আমরা সাহস হারিয়ে ফেলব। হ্যাঁ, সেটা তোদের আগে ভাবা উচিত ছিল। আমি তো কত করে বলেছি তোদের সবাইকে যে ভুলেও ওই জঙ্গলের দিকে যাবি না। এখন তোরা যদি আমার কথা না শুনিস, এতে আমার কি কিছু করার আছে? দেখো, আমি তোমার সাথে একমত, কিন্তু জগাইকে একটা সুযোগ দিয়ে এবারের মতো ক্ষমা করে দাও। ও নিজে বুঝেছে যে ও কত বড় ভুল কাজ করেছে। এবার মাথাটা ঠান্ডা করে ভাবো যে এই বিপদের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়। যতীনের এরম সভ্যভদ্র কথা শুনে মোড়লের মাথাটা এখন একটু হলেও ঠান্ডা হয়েছে। সে পিঁড়িতে দুটো বড় বড় টান দিয়ে বলল, না, কোনো উপায় নেই। কেষ্টমণ্ডল যদি সত্যি সত্যি ফিরে এসে থাকে, তাহলে আমাদের কোনো কিছুতেই তার কিছুই হবে না। চল,
আমরা সবাই বরং শঙ্করতান্ত্রিককে দিয়ে ওই পুকুরের সামনেটায় যজ্ঞ করাই। যজ্ঞের দাপটে অনেক বাজে শক্তির বিনাশ হয়, বাপ ঠাকুরদার কাছ থেকে এইসব শুনেছি আমি। তো তাই যদি হয় তবে আজ রাতেই ওখানে যজ্ঞ হওয়া দরকার। কি বলিস তোরা? সবাই জগরদাসের কথায় সাই দেয়। কথা মতো তারা সবাই মিলে শঙ্করতান্ত্রিককে ওখানে ডেকে এনে যজ্ঞ শুরু করে। যজ্ঞের আগুনের দাপট বাড়া মাত্রই ওই ছায়ামূর্তিটা আবারও জলের ভিতর থেকে বেরিয়ে আসে। সবাই এখান থেকে চলে যা। কেউ কোথাও যাবে না যতক্ষণ না তুই আমাদেরকে বাঘ আর মৃতদেহটা ফিরিয়ে দিবি। বাঘা, ওকে তো খেয়ে হজম করে ফেলেছি, এবার তোদের মধ্যে কাউকে একটা খাবো। তুই আমাকে বাকি তান্ত্রিকদের মতন ভাবিস না। ভালোই ভালোই ওর লাশটা ফিরিয়ে দে, না হলে এক্ষুনি তোকে ভস্ম করে দেব। তান্ত্রিকের এই কথা বলা মাত্রই ওই ছায়ামূর্তিটা জলের ভিতরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর আবার জলের বাইরে বেরিয়ে এলো। কিন্তু এবার সে আর খালি হাতে আসেনি, সঙ্গে করে বাঘার আধ খাওয়া দেহটা নিয়ে এসেছে। তারপর ওই ছায়ামূর্তিটা বাঘার দেহটা তান্ত্রিকের সামনে রাখল। তুই কি চাস? এখানে তোর বাসা বেঁধেছিস কেন? তোর জন্যে এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারছে না। আমি এখানেই থাকবো, আর যে এখানে আসার দুঃসাহস করবে তাকেই আমি মেরে ফেলবো। আমি অতৃপ্ত, তুই যদি আমাকে তৃপ্ত করিস তাহলে এক্ষুনি আমি এই জায়গা ছেড়ে চলে যাব। কি চাই তোর? বল। এই সামনের বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিলাম। আমার দজ্জাল বউটা সেদিন খুব খুশি হয়েছিল, কিন্তু সে আমার জীবনের শেষ কাজটুকুও করল না। আমার অন্তিম সৎকার না হওয়ায় আমি বহু বছর ধরে অতৃপ্ত হয়ে এখানেই রয়ে যাই। তুই যদি আমার শেষ কাজটা করে দিস তাহলে আমার আত্মা শান্তি পেয়ে যাবে, আর চিরকালের মতো আমি এই জগৎ ছেড়ে চলে যাব। ঠিক আছে, তাই হবে। তবে তুই তোর কথা যদি না রাখিস তবে তোর বিনাশ আমার হাতেই হবে। জগরদাস বাবু, দেহর অন্তিম সৎকারের ব্যবস্থা করুন। তান্ত্রিকের কথা মতো মোড়ল আর বাকি গ্রামবাসীরা একসাথে দুটো চিতা সাজালো। একদিকে কেষ্টমণ্ডলের চিতা জ্বলল আর অন্যদিকে বাঘার। দুই চিতার আগুন কমে এসেছে। পুকুরের জলটাও কেমন যেন শান্ত হয়ে গেছে। আশপাশের পরিবেশটায় যেন এক শান্তি ছড়িয়েছে। আজ এত বছর পর শেষ পর্যন্ত কেষ্টমণ্ডলের আত্মা শান্তি পেল। কেউ হয়তো ভাবতেও পারেনি যে লোকটা মরার পরেও শান্তি না পেয়ে এত লোকের প্রাণ নিয়ে নেবে। তবে যাই হোক না কেন, কিছু মানুষের বলিদানের দৌলতে আজ আবারও একটা গ্রাম বড় বিপদের হাত থেকে মুক্তি পেল।